হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, তো চলো আর একটি নতুন কে ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক, যার নাম রিবর্ন রুকি। সো ড্রামার শুরুতে আমাদের চoi সিয়ং কোম্পানির সিইও কে দেখানো হয় যে কিনা তার কারকে টেস্ট করতেছিল, এবং টেস্ট করার পরে সে তার এমপ্লয়িকে বলে যে এই কারের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট করা লাগবে। এবং মিস্টার চoi তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে যে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করো, এই সম্পর্কে আমার ডিপলি আলোচনা করতে হবে। এরপরে আমাদের মেইন লিডকে দেখানো হয় যে কিনা একজন ফুটবল প্লেয়ার, যার এক্সিলেন্ট পারফরমেন্সের জন্য চoi সিয়ং কোম্পানি তাকে হায়ার করে নেয় তাদের পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে, এবং 5 মিলিয়ন ওন টাকায় তাকে রাজি করানো হয় এবং সে রাজিও হয়ে যায়। এবং আমাদের জুনকে দেখানো হয় যে অনেক খুশি ছিল। এরপর চoi সিয়ং কোম্পানির সিইও কে দেখানো হয় যে তার ছেলে মেয়ের সাথে দেখা হয়। তার একজন ছেলে ও একটি মেয়ে ছিল যারা যমজ ছিল, এবং সিইও কে দেখে বোঝানো হয় যে তার ছেলে মেয়ের উপর সে অনেক বিরক্ত, এবং সে মিটিং এ বলে যে আমার বয়স হয়ে গিয়েছে, তাই আমার এখন কোম্পানির হায়ার লাগবে। তাই সে তার মেয়ে গেসাং এবং ছেলে হেসাংকে বলে যে তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা এই কোম্পানি চালানোর যোগ্য কিনা, কারণ আমি চাইছিলাম আমার কোম্পানি টপ 1-এ থাকবে, কিন্তু এখন সেটা টপ 5-এরও নিচে চলে যাচ্ছে। এবং এটি শুনে সবার অবস্থা নাজেহাল হয়ে যায়। তখন তার ছেলে মেয়ে বলে যে আপনি তো ডাইরেক্টলি নির্বাচন করতে পারেন, তাহলে আপনারা কেন আমার টেস্ট নিতে চাচ্ছেন? সে বলে আমি তোমাদের সম্পর্কে ভালোভাবেই অবগত। এটা বলে সে মিটিং সেরে সেখান থেকে চলে যায়। এরপরে গেসাং এবং হেসাংকে দেখানো হয় যারা একে অপরের সাথে কথা বলে, এবং তারা যেহেতু একে অপরের কম্পিটিটর, তাই তারা দুজনেই তার বাবার কাছে আসে এবং তারা ফোর্সফুলি তাকে ইমপ্রেস করার চেষ্টা করে যে আপনি ডাইরেক্টলি হায়ার নির্বাচন করেন, কিন্তু চoi সিয়ং কোম্পানির সিইও সেটা রাজি হয় না। এবং গেসাং এবং হেসাং সম্পর্কে আমাদের ছোট্ট একটি ইনফরমেশন দেওয়া হয় যে এরা খুবই কারাপ্টেড পিপল, এবং এরা কোম্পানির মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ করে রেখেছে, এবং তা সম্পর্কে তার পিতা খুব ভালোভাবে অবগত। চoi সিয়ং কোম্পানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার সিইওর কাছে আসে এবং বলে যদি আপনি এই কোম্পানি ছেড়ে চলে যান তাহলে আমিও আমার চাকরি ছেড়ে দেবো, যেখানে আপনি নেই সেখানে আমার থাকারও কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের সিইও কে দেখানো হয় যে চলে যায় এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কারোর সাথে কথা বলে এবং বলে তোমাকে যে কাজটি বলেছিলাম তুমি কি সেটা করেছো। এবং পরবর্তী সিনে দেখানো হয় তো তারা ফ্যামিলি মিটিং বা ডিনার করছিল, তখন চoi সিয়ং এর ছেলে মেয়ে একে অপরের প্রজেক্টের সম্পর্কে কথা বলে, এবং তার মাধ্যমে জানতে পারে তার ওয়াইফ যে, এবং আমরা জানতে পারি তার আরেকটি মেয়ে আমেরিকাতে আছে, এবং তার ভাই বোনের মাধ্যমে তার অনেক বড় ক্ষতি হতে পারে, যার কারণে তার মা তাকে দূরে পাঠিয়ে দিয়েছে। তার মা তাকে বলে তুমিও যেহেতু তোমার বাবার সন্তান এই বিষয়ে তোমার কনসার্ন থাকা উচিত, কিন্তু সে রাজি থাকে না এবং কলটা কাট করে দেয়। তো আমাদের মিস্টার চইকে দেখানো হয় যে একটা ফাইল পড়ে, এবং এই ফাইলটি আর কারো না, তার মেয়ে এবং ছেলের দুর্নীতির বিষয়ের প্রমাণপত্র ছিল। এবং যখন সে এই ফাইলটি চেক করছিল তখন এই ফাইলটি চেক করার রেকর্ড ভিডিও কারের ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে যায়। সো চoi সিয়ং এর ছেলে মেয়ে গিয়ং এবং সিয়ং এটা খুব ভালোভাবে লক্ষ্য করে, এবং তারা ওই কারে ঢুকে পড়ে। এবং তারা যখন ওই কারে আসে তখন তারা বুঝতে পারে যে তাদের কারাপ্টেডের যে বিষয়টা, তারা যে কোম্পানির মধ্যে গোলযোগ করে রেখেছে তার বাবা প্রমাণ পেয়ে গিয়েছে, এবং এটা রেকর্ড ভিডিও প্রুফড আছে। তাই তারা খুব চিন্তায় পড়ে যায়, তাই তারা ড্যাশ ক্যামের ভিডিওটি ডিলিট করার চিন্তা ভাবনা করে। তো যখন তারা ড্যাশ ক্যামের ভিডিওটি ডিলিট করতে যাবে ঠিক তখনই হর্ন বেজে ওঠে, যার কারণে সিকিউরিটি টের পেয়ে যায় যে গাড়ির মধ্যে কেউ আছে। তাই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য গাড়ি চালিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সো গাড়ির হর্নের আওয়াজ চoi সিয়ং শুনতে পায় এবং সে তার সিকিউরিটিকে কল করে যে কি হয়েছে, কিন্তু সিকিউরিটি এখানে থেকে মিথ্যা কথা বলে এবং বলে যে আমি এই বিষয়টি তরফ করার চেষ্টা করব। সো চoi সিয়ং তেমন একটা মাথা ঘামায় না এবং সিকিউরিটির কথা মেনে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে জুনকে দেখানো হয় যে তার দাদির সাথে ভিডিও কলে কথা বলছিল, এবং সে তার বিষয় জানাচ্ছিল যে চoi সিয়ং কোম্পানি তাকে হায়ার করেছে এবং তার দাদির ইচ্ছা স্বপ্ন পূরণ করার জন্য সেই ফুটবল বা প্লেয়ার হতে রাজি হয়েছে। তো গেয়ং আর সেয়ং যেহেতু গাড়ি নিয়ে পালিয়ে এসেছে এবং ওই ভিডিও দেখছিল, তাই তারা ড্রাইভিং এর বিষয়ে সচেতন ছিল না, যার কারণে তাদের ভুল ড্রাইভিং এর কারণে তারা ওখানেই জুনকে অ্যাক্সিডেন্টালি মেরে দেয়। সেখানে জুন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সেখানে আমাদেরকে দেখানো হয় যে ভিডিও কলে ওই অ্যাক্সিডেন্টের একটা ফুটেজ থেকে যায়। পরবর্তীতে জুনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যার অবস্থা কিনা খুব খারাপ ছিল। গেয়ং আর সেয়ং বুঝতে পারে যে তারা আবারও বড় একটা গোলযোগ করে ফেলেছে, তাই তারা পুলিশকে টাকা দিয়ে হায়ার করে নেয় এবং সিসিটিভি ফুটেজ এবং রাস্তা পরিপূর্ণ পরিষ্কার করে দেয় যাতে কোনো প্রুফ না থাকে। পরের দিন সকালে কোম্পানির সিইও তার গাড়ি নোটিস করে দেখতে পায় যে সেখানে হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে, এবং যখন সে ড্যাশ ক্যাম চেক করে তখন সে দেখে যে সেখানে ভিডিওটি ডিলিট করা হয়েছে। বিষয়টি সাসপিসিয়াস মনে করে সে সিকিউরিটিকে কল করে, কিন্তু সিকিউরিটি পরে তার কাছে ক্ষমা চায় এবং গেয়ং আর সেয়ং এর কথাটি জানিয়ে দেয়। তো এই বিষয়ে সে কেমন একটা মাথা ঘামায় না। এরপরে সেয়ং আর গেয়ং এসে জুনের ব্যাপারে কথা বলে এবং সে বলে যে ছেলেটির কি কিছু মনে আছে, আমাদের কোনো ঝামেলা হবে না তো। পরে আমাদের জুনকে দেখানো হয় যার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে সে দেখতে পায় সে মারাত্মকভাবে পায়ে ইনজার্ড হয়েছে, এবং ডাক্তার তাকে জানায় যে সে যে পরিমাণ আঘাত পেয়েছে সে আর কোনোদিন খেলতে পারবে না। যত স্বপ্ন দুমড়ে মুচড়ে ভেঙে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে, এবং সে বলতে চায় যে তার দাদির স্বপ্ন কিভাবে ভেঙে গেল। এরপর চেয়ারম্যান তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে যে যত ডকুমেন্টস আমরা পেয়েছি ওটাকে তুমি হাইড করে দাও। এরপরে আমাদের একটি সিক্রেট রুমকে দেখানো হয় যেখানে অনেক বেশি টাকা পয়সা স্বর্ণ ছিল,
এবং এই সিক্রেট রুমে চৈসিয়ং কোম্পানির চেয়ারম্যান যায় এবং সেখানে একটি লকারে থাকা সেই ডকুমেন্টস মানে তার ছেলে মেয়ের যে কারাপ্টেড ফাইলের প্রুফ ছিল সেটা রেখে দেয়। জুনকে দেখানো হয় যে তার ক্যারিয়ার পুরো ভেঙে গিয়েছে, তাই সে এখন কি করবে বুঝতে পারে না। এদিকে তার দাদির স্বপ্ন, ওদিকে তার ক্যারিয়ার। সো চেয়ারম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে আবারও বলে যে আপনি কোম্পানিতে থাকবেন না মানে সেখানে আমারও থাকার কোনো মানেই হয় না, আপনি চলে গেলে আমিও চলে যাব। এই কথা শুনে চৈসিয়ং কোম্পানির চেয়ারম্যান বুঝে যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কতটা বিশ্বস্ত এবং এই দুনিয়ায় সেই একমাত্র ব্যক্তি যাকে সে চোখ বুঝে বিশ্বাস করতে পারে। সো জুনের ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে এবং কারের নাম্বার প্লেটের কথা মনে পড়ে। সে পুলিশের কাছে যায় কারের নাম্বার প্লেটের কথা বলতে, কিন্তু সে কিছু সংখ্যক নাম্বার প্লেটের কথা বলতে পারে আর বাকিটুকু ভুলে যায়, যার কারণে পুলিশ তাকে কোনো সাহায্য করতে পারবে না বলে দেয় এবং সেই পুলিশটি গেয়ং আর সেয়ংকে এই বিষয়ে ইনফরমেশন করে দেয়। জুন কান্নায় ভেঙে পড়ে এবং সে তাই চৈসিয়ং কোম্পানিতে আসে চেয়ারম্যানের কাছে এই সকল বিষয় বলতে। কিন্তু ওই কোম্পানির যারা কর্মরত অফিসাররা ছিল তারা তাকে বলছে যে এখন তারা তার যেই অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে কারণ সে খেলতে পারবে না। এরপরে আমাদেরকে দেখানো হয় জুন একা একা প্রোটেস্ট করে। সো জুনের কাছে জুনের দাদির হেড নার্স কল করে বলে যে তোমার দাদি তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তুমি কেন ফোন ধরছো না, তোমাকে একটি ভিডিও পাঠিয়েছি তুমি দেখো। সো এটাই সেই ভিডিও ছিল যে ভিডিওতে কারের নাম্বার প্লেট পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো জুন এখন প্রমাণ পেয়ে গেছে এবং ইন্টারনেটে সার্চ করে দেখে যে কার্টিয়ার কারণে চৈসিয়ং কোম্পানির মালিক সিইওর কার। তো জুন সমস্ত প্রুফ একটি ফাইল আকারে কোম্পানির সিইওর কাছে দিয়ে দেয় এবং সিইও সমস্ত কিছু দেখে বুঝতে পারে যে এটা তার ছেলে মেয়ে গেয়ং এবং সেয়ং এর কাজ। তাই সে জুনকে তার অফিসে ডাকে এবং বলে যে কত টাকার বিনিময়ে সে এই সমস্ত কিছু ডিসমিস করতে রাজি আছে। তখন জুন বলে টাকার মাধ্যমে আপনি আমাকে কিনতে চান, এখানে যে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল এটার কি হবে। তখন চেয়ারম্যান তাকে একটা ব্ল্যাঙ্ক চেক ছুঁড়ে মারে এবং বলে যে তোমাকে আমরা 5 মিলিয়ন ওন দিয়ে হায়ার করেছিলাম, কিন্তু এটাতে তোমার সারা জীবন পার হতো না, আর এখন তোমাকে আমি তার থেকে বেশি টাকা দিব যা তোমার সারা জীবন পার হতে তোমাকে সাহায্য করবে। যদি চাও তাহলে চুপচাপ নিয়ে যাও, আর যদি না চাও তাহলে এর পরবর্তীতে যদি তুমি আমার কাছে আবার আসো আমি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। সো যদি চাও তাহলে মানো, আর যদি না চাও তাহলে এখান থেকে তুমি আসতে পারো। জুনের এখানে কিছুই করার থাকে না, তাই সে কিছু বলতে চায় আবার বলতে চেয়েও কিছু বলতে পারে না, যার কারণে জুন বাধ্য হয় সেখান থেকে একটি ব্ল্যাঙ্ক চেক নিতে এবং সে একটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখান থেকে চলে আসে এবং চেয়ারম্যান বুঝতে পারে যে এই সমস্ত কিছু তার ছেলে মেয়েরই গোলযোগ। এর মধ্যে কোম্পানির একজন এমপ্লয়ি এসে চেয়ারম্যানকে বলে যে প্রেসিডেন্ট আসতে চলেছে, একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। তো এখানে জুনকে লাস্ট বিদায় জানিয়ে এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে সে ওই মিটিং এ অ্যাটেন্ড করতে চলে যায় এবং সেখানে জুনের সাথে ওই গেয়ং আর সেয়ং এর ধাক্কা লাগে। এর মধ্যে জুনের কাছে তার দাদির আবারও কল আসে। জুন ধরবে কি ধরবে না, কিন্তু ইতস্ত করে সে ধরেই বসে কলটি এবং সে কান্নায় ভেঙে পড়ে। এরপরে আমাদেরকে জুনকে দেখানো হয় যে তার দাদির একটি পিকচার দেখে এবং বলে আপনাকে যা প্রমিস করছি তা আমি হয়তোবা নিভাতে পারবো না, এবং সেই ব্ল্যাঙ্ক চেকটি নেয় যার উপরে সে কিছু অ্যামাউন্ট লেখে এবং আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় সিন শিফট হয়ে চেয়ারম্যানকে দেখানো হয় যে গেয়ং আর সেয়ংকে অনেক বেশি বকাঝকা করে অ্যাক্সিডেন্টের বিষয়টি নিয়ে এবং আরো বলে যে আমি বোর্ড মিটিং এ বলে দেবো যে তোমাদের দুইজনের মধ্যে কেউই আমার কোম্পানির হায়ার হবে না। তারা চেয়ারম্যানের কাছে মাপ চায়, কিন্তু চেয়ারম্যান এত বেশি রাগে এবং জিদি ছিল যে সে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং তারা তার বাবার পিছু করতে শুরু করে, কিন্তু তার বাবা কোনো কথা শোনে না এবং দৌড়াতে দৌড়াতে যখন তারা তার বাবার পিছু করতে শুরু করে তার ঠিক নিচ দিয়ে জুন যাচ্ছিল এবং গেয়ং আর সেয়ং যেহেতু সিঁড়ি দিয়ে নামছিল তাই তারা হঠাৎ করে তার বাবাকে ডাকতে গিয়ে তার বাবাকে এমন ভাবে ধাক্কা দেয় যে সে ওপর থেকে নিচে পড়ে যায় এবং যখন সে নিচে পড়তে যায় সে সরাসরি ডিরেক্ট জুনের ওপর গিয়ে পড়ে এবং দুজনেই আহত হয় এবং দুজনেই হসপিটালাইজ হয় এবং হঠাৎ করে যখন জুন তার জ্ঞান ফিরে পায় তখন বুঝতে পারে যে জুনের শরীরে আর কেউ না চেয়ারম্যান আছে, যার মাধ্যমে চেয়ারম্যান বুঝতে পারে যে তার আত্মা জুনের বডিতে শিফট করেছে এবং এটি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ওদিকে চেয়ারম্যানের অরিজিনাল বডি পুরো কমাতে থাকে এবং তার সারাউন্ডিং এ তার পুরো ফ্যামিলি মেম্বার ছিল এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে যে তোমরা তো তাড়াহুড়া করে কেন আসছিল এবং তাড়াহুড়ো করে তো এসেছো এবং তার আগে তোমরা চেয়ারম্যানের অফিসেও ছিলে এবং সেখানে তোমাদের চেয়ারম্যানের সাথে এমন কি কথা হয়েছিল বলো তো। গেয়ং আর সেয়ং বলে আমরা তো কিছু জানি না, আমরা তো এমনিই আসছিলাম। এই সমস্ত কিছু চেয়ারম্যান শুনে ফেলে এবং সে বাহিরে দেখে যে তার কোম্পানির অনেকেই আছে এবং সে হঠাৎ করে লক্ষ্য করে যে টিভিতে একটি আর্টিকেল পাবলিশড হয়ে গিয়েছে এবং সেই নিউজে দেখানো হচ্ছে যে ছবিগুলো জুন তাকে দিয়েছিল সেই ছবিগুলো দেখিয়ে বলা হচ্ছে যে চেয়ারম্যান তার নিজের গাড়ি দিয়ে জুনকে অ্যাক্সিডেন্ট করেছে এবং অ্যাক্সিডেন্ট তো সে নিজে করেছে এবং তাকে অফিসে ডেকে নিয়েও তাকে থ্রিয়েট করেছে এবং তার উপরে হামলা করেছে। এবং এই হট নিউজ চলাকালীন সেয়ং আর গেয়ংকে দেখানো হয় যারা বাহিরে আসে এবং বাহিরে এসে প্রেস মিডিয়ার সামনে বলতে থাকে আমরা আমাদের পিতার দুষ্কর্মের জন্য আপনাদের কাছে একান্তই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে জুনকে দেখানো হয় যে দৌড়ে চেয়ারম্যানের কাছে চলে আসে এবং নিজের বডিতে এন্টার করা শুরু করতে চায়, কিন্তু যখনই সেই কাজটি করে তখন তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং এতটুকু দেখিয়ে প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। যদি এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকে তো পরবর্তী এপিসোড দেখতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাই।